আসসালামু আলাইকুম। আমি শের হাসান আপনাকে আজকে ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে ২৬ সেপ্টেম্বর ২০২৪, আজকে বৃহস্পতিবার, সপ্তাহের শেষ দিন। আজকের বাজার পর্যালোচনা এবং কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ আপনার সামনে হাজির হলাম। তো দুর্ভাগ্য, আজকেও মাইনাস হয়েছে মার্কেট এবং হিউজ পরিমাণে মাইনাস বলা যায়। এবং এত হিউজ পরিমাণে মাইনাস হয়েছে, এটা আসলে সত্যি হতাশাজনক। এবং মার্কেটকে টেনে আনানোর চেষ্টা করেছে সবচেয়ে বেশি যে সকল কোম্পানিগুলো। আজকে আমি সেই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো আলোচনা যাওয়ার আগে একটা ছোট্ট অনুরোধ করি, আমার এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে বা সামান্য উপকার আসে, তাহলে আমি আশা করি আপনার আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক এন্ড শেয়ার করবেন। তো যাই হোক, আর কথা না বলে সরাসরি ভিডিওর মূল অংশে চলে যাই। তো আমরা এখানে দেখতে পাচ্ছি আজকে ডিএসসি সাধারণ সূচকে 97.37 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। এছাড়া ডিএসসি 30 সূচক আমরা দেখতে পাচ্ছি এখানে আবার মাইনাস হয়েছে 30.11 পয়েন্টের মতো, এবং ডিএসসি সরিয়া সূচক আমরা দেখতে পাচ্ছি 31.26 পয়েন্টের মতো মাইনাস হয়েছে। অর্থাৎ তিনটি ইন্ডেক্সে কিন্তু আজকে হিউজ পরিমাণ মাইনাস হয়েছে। এবং যদি আমরা এখানে ইন্ডেক্স মুভারটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে মার্কেটকে আপ করার চেষ্টা করেছে ইউসিবি 3 পয়েন্টের মতো, আইএফআইসি 2.5 পয়েন্টের মতো, এছাড়াও ওরিয়ন ইনফিউশন, এডিএন টেলিকম, সাউথ ইস্ট ব্যাংক, এরা মোটামুটি 1 থেকে 1.5 পয়েন্টের মতো আপ করার চেষ্টা করেছে। বাকি সবাই খুবই সামান্য পরিমাণ পয়েন্ট আপ করেছে। অপরদিকে যদি আমি মার্কেট ড্র্যাগারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখতে পাচ্ছি মার্কেট ড্র্যাগারে ইসলামী ব্যাংক তারা একাই কিন্তু 43 পয়েন্টের মতো মাইনাস করেছে। আমরা দেখতে পাচ্ছি হিউজ পরিমাণ মাইনাস, অর্থাৎ এতদিন পর্যন্ত যে ইসলামী ব্যাংক হল্টেড হচ্ছিল সেটা কিন্তু আজকে পতন ঘটেছে। এবং এই জিনিসটা কেন হয়েছে আমরা একটু পরে আলোচনা করব বিষয়টা নিয়ে। এছাড়াও ব্র্যাক ব্যাংক আমরা দেখতে পাচ্ছি যে এখানে 7 পয়েন্টের কাছাকাছি মাইনাস করেছে। এনবিএল আমরা দেখতে পাচ্ছি 3.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। এখানে যদি দেখি বিকন ফার্মা 3 পয়েন্টের মতো, লিন্ডেবিডি মোটামুটি আমরা বলতে পারি যে 2.5 পয়েন্টের মতো। অবশ্য লিন্ডেবিডির মাইনাস হওয়ার কারণ রয়েছে, কারণ হচ্ছে যে অ্যাডজাস্ট হয়েছে প্রাইস কিছুটা, তারপর অনেক বেশি অ্যাডজাস্ট হয়নি, কারণ তারা কিন্তু 450 টাকা আসলে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, অর্থাৎ 4,500% কিন্তু তারা ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। তো সেই ক্ষেত্রে সেটা অ্যাডজাস্ট হয়ে আরও কমানো কথা ছিল, কিন্তু সেভাবে করে কমে নাই। এছাড়াও বিএসআরএম লিমিটেড আমরা দেখতে পাচ্ছি এখানে তারাও ওই 2.5 পয়েন্টের মতো, একইভাবে রেনাটাও এবং ব্যাট বিসিও একই রকম 2.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। অপর দিকে আমরা যদি খেয়াল করি, এখানে অলিম্পিক এবং নাবানা তারা 1.5 পয়েন্টের মতো মাইনাস করেছে। তো আজকে মাইনাস কিন্তু শেয়ারের সংখ্যা সবচেয়ে বেশি, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ইসলামী ব্যাংক একাই 43 পয়েন্ট মাইনাস করেছে, এবং এই কারণে কিন্তু মার্কেট হিউজ পরিমাণ আজকে পতন হয়েছে। ডিএসসি 30 সূচকেও, ডিএসসি সরিয়া সূচকেও এবং ডিএসসি আমরা যে সাধারণ সূচক, সবগুলোতে একই পরিস্থিতি দেখতে পাচ্ছি। এরপর আমরা যদি এখানে ট্রেড স্ট্যাটিস্টিক্সটা যদি খেয়াল করি, তাহলে দেখতে পাচ্ছি আজকে 72টি শেয়ার আপ হয়েছিল, অপরিবর্তিত ছিল 25টির, এবং পতন ঘটেছে 300টির। এবং টাকার অঙ্কে লেনদেনও কিন্তু আশঙ্কাজনক হারে কমে গিয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে আজকে মাত্র 530 কোটি টাকার মতো লেনদেন হয়েছে, যেটা সত্যিই হতাশাজনক। যাই হোক, এর পরবর্তীতে আমরা যদি এখানে টপ গেইনার লুজারের ক্ষেত্রে দেখি, তাহলে দেখছি টপ গেইনারে আজকে ফার্স্ট ব্যাংক আর কি, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক তারা হল্টেড হয়েছে। এছাড়া একইভাবে ইউনিয়ন ব্যাংক, তারপরে গ্লোবাল ইসলামী ব্যাংক, এডিএন টেলিকম, এরা সবাই কিন্তু ভালো পরিমাণে আপ হয়েছে আমরা খেয়াল করছি। অপরদিকে মার্কেট লুজারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে এলআরবিডিএল আমরা দেখতে পাচ্ছি হল্টেড হয়েছে। এছাড়াও দেশ গার্মেন্টস আমরা দেখতে পাচ্ছি তারাও কিন্তু আজকে হিউজ পরিমাণ মাইনাস। অ্যাডভেন ফার্মা, বিশাচারি, তারপর এখানে ফার কেমিক্যাল, বে লিজিং, জিপ, এসপি ফাইন্যান্স, এরা কিন্তু সবাই তুলনামূলকভাবে হিউজ পরিমাণ মাইনাস করেছে আমরা দেখতে পাচ্ছি। সবাই এখানে হল্টেড বা হল্টেডের কাছাকাছি রয়েছে। তো যাই হোক, আসলে আজকে পতনটা হিউজ এবং টাকা অনেক লেনদেন আশঙ্কাজনক হারে কমে গিয়েছে। এটার কারণ হতে পারে আবহাওয়ার কারণ একটা রয়েছে, এছাড়াও বিভিন্ন কারণ থাকতে পারে। এবং আরেকটা বড় বিষয় হচ্ছে গতকালকে অনেক হিউজ পরিমাণ শেয়ারগুলোকে জেড ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে, এটাও একটা কারণ হতে পারে। যাই হোক, এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টাকার অঙ্কে লেনদেনে আজকে কিন্তু এসআইবিএল ভালো লেনদেন হয়েছে তুলনামূলকভাবে। এছাড়াও ইসলামী ব্যাংকও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলক ভালো লেনদেন হয়েছে, যদিও পতন ঘটেছে মার্কেট, তারপরেও তাদের কিন্তু লেনদেন ভালো হয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে জিপি তাদেরও মোটামুটি ভালো লেনদেন হয়েছে। যাই হোক, এর পরবর্তীতে আমরা যদি এখানে মার্কেট ম্যাপটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে হচ্ছে জুট সেক্টর আজকে ভালো করেছে সবচেয়ে। এছাড়া পেপার অ্যান্ড প্রিন্টিং মোটামুটি ভালো করেছে। আর আমরা যদি খারাপের কথা চিন্তা করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে টেক্সটাইল সেক্টরটা বেশি খারাপ করেছে। এরপরে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট খারাপ করেছে আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা যদি খেয়াল করি এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, ইঞ্জিনিয়ারিং, তারপরে আমরা যদি খেয়াল করি এখানে ট্যানার ইন্ডাস্ট্রিজ, মিউচুয়াল ফান্ডস, অর্থাৎ
বেশিরভাগ শেয়ারই কিন্তু বর্তমানে খারাপ অবস্থানে রয়েছে, অর্থাৎ বেশিরভাগ সেক্টরই। তো সেই ক্ষেত্রে বিনিয়োগ করার ক্ষেত্রে অবশ্যই জেনে বুঝে এবং ধৈর্য ধারণ করে বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি। যাই হোক, এই ছিল মোটামুটি মার্কেট ম্যাপ। এবার আমরা চলে যাব ব্লক ট্রানজিশনে। তো আমরা দেখতেছি ব্লক মার্কেটে আজকে মোটামুটি লেনদেন হয়েছে। এখানে ড্যাফোডিল কম্পিউটার, এছাড়াও ইসলামী ইন্স্যুরেন্সও মোটামুটি লেনদেন হয়েছে। তারপরে আমরা দেখতে পাচ্ছি এখানে তেমন কোনো লেনদেন নেই ব্লক মার্কেটে, খুবই সামান্যই বলা যায়। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আজকে মার্কেটটি ভোলাটাইল একটা অবস্থানে রয়েছে। আশা করছি খুবই শীঘ্রই হয়তো মার্কেটটা আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হবে। তো যাই হোক, এই ছিল মোটামুটি আজকের বাজার অবস্থা। তো এখন আমরা চলে যাবো কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজে। তো প্রথম আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সৌরবিদ্যুৎ স্থাপনে বিনিয়োগ করবে ব্যাট-বিসি। তো মূলত এটা একটা খুবই ভালো দিক। মূলত আমি মনে করি যে এই মুহূর্তে সৌরবিদ্যুতে ইনভেস্টমেন্ট করা সবচেয়ে লাভজনক এবং দূরদর্শী একটা চিন্তা ভাবনা। কারণ হচ্ছে যে আমাদের দেশে বর্তমানে কিন্তু বিদ্যুতের একটা ঘাটতি সৃষ্টি হয়েছে এবং বিদ্যুতে আমরা এখনও স্বয়ংসম্পূর্ণ হতে পারিনি। তো সেই ক্ষেত্রে যদি রিনিউয়েবল এনার্জি বা আমরা বলতে পারি নবায়নযোগ্য জ্বালানি যদি আমরা ব্যবহার করতে পারি একটা ভালো সময়ের জন্য, বা আমরা যদি এই জ্বালানিটাকে যদি আমরা ইউজ করার মতো একটা পরিস্থিতি সৃষ্টি করতে পারি, তাহলে আমরা একটা দীর্ঘমেয়াদের জন্য কিন্তু বিনামূল্যে বা স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম হব। তো এরকম একটি পরিকল্পনা নিয়ে কিন্তু ব্যাট-বিসি সামনে এগিয়ে আসছে। তো তাদের কিন্তু এতদিন পর্যন্ত টোবাকো বিজনেস ছিল, অর্থাৎ বাংলাদেশে বেশ কিছু নামকরা সিগারেট কোম্পানি ছিল তাদের হাতে। তো সেটা এখন পরিবর্তন হয়ে কিন্তু তারা তাদের ব্যবসাকে ডাইভার্সিফাই করতে যাচ্ছে অন্য কোনো খাতেও। সেটা বিদ্যুৎ খাত হলে তো খুবই ভালো হয়, তো এটা খুবই একটা লাভজনক হবে বলে আমি মনে করি। তো আমরা দেখতে পাচ্ছি যে তারা এখানে 11 কোটি 56 লাখ টাকা ব্যয়ে সাভারে অবস্থিত একটি কারখানার ছাদে সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করবে। এখান থেকে 1.5 মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে। সৌরবিদ্যুৎ প্রতি বছর কোম্পানিটির 5 কোটি 10 লাখ টাকা সাশ্রয় হবে। তো একটা আমরা যদি বলি যে 11 কোটি এখানে যে 56 লাখ টাকা যে ব্যয় হয়ে যে বিদ্যুৎ কেন্দ্রটি তারা স্থাপন করবে, সেটা দিয়ে প্রতি বছর 5 কোটি 10 লাখ টাকা সাশ্রয় হবে, অর্থাৎ 3-4 বছরের মধ্যেই সর্বোচ্চ পরিমাণে তাদের কিন্তু প্রফিট হওয়া শুরু হবে। তো সবার প্রথমে সাশ্রয় হবে, তারপরে প্রফিট হবে। বিষয়টা কিন্তু খুবই পজিটিভ এবং পরবর্তী 20 বছর পর্যন্ত এই সুবিধা পাওয়া যাবে। অন্যদিকে এই সৌরবিদ্যুৎ সিস্টেমের কারণে কারখানাটি থেকে 988 টন কার্বন নিঃসরণ কমবে। কোম্পানির নগদ অর্থ প্রবাহের ভিত্তিতে নিজস্ব তহবিল ও ব্যাংক অর্থায়নের মাধ্যমে সৌরবিদ্যুৎ কেন্দ্র স্থাপনের ব্যয় বহন করবে। তো ব্যাপারটা হচ্ছে খুবই পজিটিভ এবং আমি মনে করি যে এই ধরনের প্রকল্প কিন্তু আমাদের বাসাবাড়িতেও নেওয়া উচিত, যাতে করে আমাদের বিদ্যুৎ সাশ্রয় হয় এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যাতে আমাদের জাতীয় গ্রিড লাইনে চাপ কম হয়। এছাড়াও আমরা জানি যে আরেকটা নতুন পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে বিট মিটারিং। সেই সিস্টেমের মাধ্যমে কিন্তু চাইলে সরকারের কাছেও কিন্তু বিদ্যুৎ বিক্রয় করা যেতে পারে। তো যাই হোক, এটা খুব একটা ভালো সিদ্ধান্ত ব্যাট-বিসির জন্য। তো যাই হোক, এর পরবর্তীতে যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ইউনিক হোটেলের ডিভিডেন্ড ঘোষণা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে শেয়ার বাজার তালিকাভুক্ত ইউনিক হোটেল রিসোর্টের যে 30 জুন যে অর্থ বছর রয়েছে 2024, এই অর্থ বছরের জন্য তারা কিন্তু ডিভিডেন্ড ঘোষণা করেছে 16% ক্যাশ ডিভিডেন্ড। তো আমরা যদি দেখি কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 5 টাকা 14 পয়সা, কিন্তু তার বিপরীতে তারা দিয়েছে মাত্র 16% ক্যাশ ডিভিডেন্ড, অর্থাৎ 1 টাকা 60 পয়সা। তা আগের অর্থ বছরে ইপিএস হয়েছিল 6 টাকা 42 পয়সা। তো গত বছর তুলনায় এবার কিন্তু ওদের আয় কিছুটা কমে গিয়েছে, আমরা খেয়াল করছি। তো যাই হোক, আপনারা যারা আগ্রহী হন তারা কিন্তু ডিভিডেন্ড গ্রহণের জন্য চেষ্টা করতে পারেন। এই বিষয়ে তাদের রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে 20 অক্টোবর, অর্থাৎ আপনারা যদি 20 অক্টোবরের আগে শেয়ারটি ধারণ করেন তাহলে সেই হিসেবে আপনারা কিন্তু ভালো পরিমাণ ডিভিডেন্ড পেতে পারেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজ নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে ব্লকে 5 কোম্পানি বড় লেনদেন। তো মূলত আজকে ব্লকে 5টি কোম্পানি ভালো লেনদেন হয়েছে। তো তারা হচ্ছে ইসলাম ইন্স্যুরেন্স, ড্যাফোডিল কম্পিউটার, বেক্সিমকো, রিলায়েন্স ওয়ান, দ্য ফার্স্ট মিউচুয়াল স্কিম যে মিউচুয়াল ফান্ডটি রয়েছে, এছাড়াও প্রগতি লাইফ ইন্স্যুরেন্স। তো এই 5টি কোম্পানি থেকে আপনারা চাইলে ভালো শেয়ার সিলেক্ট করতে পারেন দীর্ঘমেয়াদের জন্য। আশা করছি এখান থেকে আপনারা ভালো কিছু পাবেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যেই নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে বিএসসি ডিএসসির অন্তর্দ্বন্দ্ব, বলির পাঠা বিনিয়োগকারীরা। তো মূলত এখানে আজকে শেয়ার মার্কেটের যে হিউজ পরিমাণ পতন সেই বিষয়টা নিয়ে আলোচনা করা হয়েছে। কেন এভাবে করে পতন ঘটলো সেই বিষয়টা এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। তো এখানে যেটা অভিযোগ করা হয়েছে যে বিএসইসির যে নতুন চেয়ারম্যান তিনি আসার পরেই মার্কেট কিন্তু এভাবে করে পতন হওয়া শুরু করেছে। এছাড়া আমরা বলতে পারি যে আতঙ্কিত হয়ে অনেকে শেয়ারগুলো সেল করছেন। এছাড়াও দেখা গেছে বেশ কিছু কোম্পানিকে জোর করে জেড ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া হয়েছে এবং তারই ফলশ্রুতি কিন্তু
ওই সকল শেয়ারগুলোর ক্রেতা খুঁজে পাওয়া যাচ্ছে না এবং তারা কেউই আর বিনিয়োগ করতে চাচ্ছে না, বিধায় কিন্তু এই শেয়ারটির মূল্য পতন ঘটছে এবং এও যদি চলতে থাকে তাহলে একটা সময় কিন্তু এই সকল শেয়ারগুলো আর শেয়ার মার্কেটে লেনদেনযোগ্য থাকবে না। এবং এটার মূল কারণটাই ছিল যে এই যে হঠাৎ করে যে জেড ক্যাটাগরিতে নামিয়ে দেওয়া, এছাড়াও বড় বড় বিনিয়োগকারীদেরকে বিভিন্নভাবে হেনস্থা করার কথাও কিন্তু এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। তবে আমি মনে করি না এটা তেমন কোনো বিশ্বাসযোগ্য ঘটনা, কারণ দেশের বড় বড় বিনিয়োগকারী এই শেয়ার মার্কেটকে ম্যানিপুলেট করবে এবং সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থ সংশ্লিষ্ট কোনো বিষয় তারা দেখবে না, এটা বিষয়টা হয় না বা হতে পারে না। তো এই জন্যই আসলে আমি মনে করি যে নতুন যে চেয়ারম্যান আছে তার সিদ্ধান্তগুলো বাস্তব এবং দেখা যাক সামনের দিনগুলোতে কী হয়। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, এটা একটা ভয়ঙ্কর খবরই বলা যায়, ইসলামী ব্যাংকের 82% শেয়ার এস আলমের কবজায়। তো মূলত এই কারণেই এতদিন পর্যন্ত ইসলামী ব্যাংকের শেয়ারগুলো অস্বাভাবিক মূল্যবৃদ্ধি পেয়েছে, কারণ একটা 82% শেয়ার কিন্তু একটা হিউজ অ্যামাউন্টের শেয়ার এবং দেখা গেছে যে এই সবগুলো শেয়ার এস আলম গ্রুপ বা তাদের যেই বিভিন্ন রকম অলিগার রয়েছে তাদের যে অঙ্গ প্রতিষ্ঠানের শেয়ারগুলো যদি তারা না সেল করতে পারে বা না সেল করে তাহলে কিন্তু এই সকল কোম্পানিতে কেউ আর শেয়ার কিনতে পারবে না এবং এই কারণে কিন্তু শেয়ারটির সংকট সৃষ্টি হবে এবং সংকট সৃষ্টি হলে কিন্তু মূল্য বৃদ্ধি পেতে পারে। তো আমার ধারণা এই যে এই কোম্পানিটি এভাবে করে কিন্তু কাজ করেছে এস আলম গ্রুপ এবং এই কারণে কিন্তু শেয়ারের বর্তমানে একটা টানা পতন আমরা দেখতে পাচ্ছি, এত লম্বা পতন হয়েছে। এখন দেখা যায় কী, এবং তাদের এই কারসাজির কারণে কিন্তু শেয়ারটির মূল্য অনেকাংশে বৃদ্ধি পেয়েছিল। তো সাধারণ বিনিয়োগকারী কিন্তু এই জন্য ক্ষতিগ্রস্ত হয়েছেন। যাই হোক, এর পরবর্তীতে আমরা যে নিউজটি নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে পতনেও সাহসিকতার পরিচয় 5 কোম্পানি বিনিয়োগকারীদের। তো মূলত আজকে পতন হওয়ার পরও কিন্তু 5টি কোম্পানি ভালো আপ হয়েছে, আমরা খেয়াল করেছি। তো আমরা যদি দেখানো যায় তাদের নামটা দেখে নিই, তারা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ওরিয়ন ইনফিউশন এবং আইসিবি ইসলামী ব্যাংক। তো মূলত আসলে ইসলামী ব্যাংকগুলি বর্তমানে ভালো করেছে বা ব্যাংকিং খাতের শেয়ারগুলি বর্তমানে ভালো করেছে। এখন দেখা যাক সামনের দিনগুলোতে কী হয়। যাই হোক, এর পরবর্তীতে আজকে সর্বশেষ যে নিউজটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শেয়ার দর অস্বাভাবিক বাড়ায় সতর্কবার্তা দিল ডিএসসি। তো মূলত যে ইসলামী ব্যাংকের কথা এখানে বলা হয়েছে, তাদের শেয়ার দর কিন্তু অস্বাভাবিক বৃদ্ধি পেয়েছে এবং আমরা বলতে পারি দীর্ঘ সময়ের মধ্যে এত বেশি পরিমাণ আপ কখনো হয়নি। তো এরকম একটি পরিস্থিতিতে আসলে দাম বাড়ার কোনো কারণ নেই, এই বিষয়ে কিন্তু আসলে তারা আমরা বলতে পারি যে মতামত দিয়েছে এবং তারই ফলশ্রুতিতে যেহেতু কোনো প্রকার ডিসক্লোজ নিউজ নাই, অর্থাৎ যেটাকে এখনও প্রচার করা হয়নি, এই ধরনের নিউজগুলো যেহেতু নেই যে মূল্য সংবেদনশীল তথ্য যার কারণে শেয়ারটির মূল্যর পরিবর্তন করতে পারে, তো সুতরাং আমরা দেখতে পেয়েছি যে তাদেরকে একটা সতর্কবার্তা জারি করা হয়েছে সাধারণ বিনিয়োগকারীদেরকে, যাতে করে তারা এই ধরনের শেয়ারগুলো থেকে দূরে থাকতে পারে, যাতে করে তারা আবারও ক্ষতিগ্রস্ত না হয়। তো যাই হোক, এই বিষয়টা কিন্তু আমাদের সতর্কভাবে মনে রাখা দরকার যে আসলে কোন শেয়ারটির বর্তমানে কেন পতন ঘটছে বা আপ হচ্ছে সেই বিষয়টা আমাদের অবশ্যই জেনে বুঝে তারপর বিনিয়োগ করা উচিত। তো যাই হোক, আজকে আর মূলত বেশি একটা কথা বলবো না, আজকে এখানেই বিদায় নিচ্ছি। আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।